স্পিকার মুখ খুব ইম্পর্টেন্ট। দেখো, উল্টো দিকে উল্টো দিকে মমতা আছে, তাহলে মমতাকে হারিয়েছে কে? শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারীকে চিফ মিনিস্টার হিসেবে ঘোষণা আজকেই করতে হবে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সিট পুল কার্যত মিলে গেল। জয় জয়কার এনডিএর কার্যত যে আসন সংখ্যা এই মুহূর্তে জানা যাচ্ছে, জয় জয়কার এনডিএর একাই এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ বিহার দখল করতে চলেছে। সেই দখলের আবহেই কার্যত বাংলায় কি হতে পারে, কারণ আমরা তো বাংলাকে এই মুহূর্তে পাখির চোখ করছি। বিহার শেষ নির্বাচন, সেই নির্বাচনের ফল নিয়ে কি বাংলায় ঝাঁপিয়ে পড়বে বিজেপি? কতটা ঝাঁপিয়ে পড়বে, কি হবে ইফেক্ট? আর বিহারেও যে জয় জয়কার এক্সিট পুল যে মিলিয়ে দিতে পারলো, যেখানে প্রশান্ত কিশোরের মতো দল ধুয়ে মুছে গেল, যেখানে মহা জোটবন্ধন কার্যত বলা হচ্ছিল, তারাও কিন্তু প্রায় দেখা গেল তারা এখন একে দুয়ে লড়ছে। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। কথা বলবো স্যারের সাথে। স্যার, জয় জয়কার এনডিএর কি বলবেন? দেখো, মানে এই ফলাফলটা অনেক দিক থেকে বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা হলো যে তুমি জানো যে 240টা আসন নিয়ে লোকসভায় বিজেপির যে জয় ছিল, সেখানে সরকার পরিচালনার ক্ষেত্রে এনডিএ যে সরকারটা, সেখানে একদিকে যেমন জেডিইউ আর আরেক দিকে হলো চন্দ্রবাবু নাইডু সমর্থন নিয়ে। ফলে এইখানে জয় কিন্তু, বিহারের জয় কিন্তু মোদী সরকারের স্টেবিলিটি বা স্থায়িত্বকে সুনিশ্চিত করবে। এবং আগামী দিন যে নরেন্দ্র মোদী সরকারই দিল্লিতে শাসন করবে, সেটা কিন্তু আজকে বিহারের জয়ের মধ্য দিয়ে কিন্তু নিশ্চিত হয়ে গেল। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে দেখো, মানে 2024-এর একটা ধাক্কা তো অবশ্যই ছিল, কারণ যারা 400 আসন দাবি করেছিল তারা শেষ পর্যন্ত 240টা আসন পেয়েছিল, অর্থাৎ বিজেপি। তারপরে কিন্তু আমি বলবো বিজেপি কিন্তু আরএসএস এর সাথে সম্পর্ক বাড়িয়ে এবং সঠিক কৌশল অবলম্বন করে, এবং সর্বোপরি নরেন্দ্র মোদী সরকারের পারফরমেন্সের তো অবশ্যই একটা ফ্যাক্টর। এই সবকিছু মিলে যদি তুমি দেখো, একটার পর একটা বিধানসভা নির্বাচন, কেবলমাত্র ঝাড়খণ্ড বাদ দিয়ে প্রথমে হরিয়ানা জয়, তারপরে মহারাষ্ট্রের জয়, তারপরে দিল্লিতে জয়, এবার বিহারের জয়, এবং পশ্চিমবাংলার খুব নিকটবর্তী স্থানে। 2020 সালে যে বিহারে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছিলাম, সেই বিহারে এবার কিন্তু একতরফা ভাবে জয় আমরা দেখতে পেলাম। 2010 সালের পরে সবচেয়ে ভালো ফল এনডিএ এখানে করলো। 2010 সালে এনডিএ 206টা আসন পেয়েছিল, তার মধ্যে নীতিশ কুমার একা 115টা আসন পেয়েছিলেন, এবং বিজেপি পেয়েছিল 91টা আসন। এবার কিন্তু 189-90 আসন পাওয়ার মতন জায়গা বা তার আশপাশের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এবং ওর উল্টো দিকে গতবার যে আরজেডি ভালো রেজাল্ট করেছিল একাই 75টা আসন পেয়ে এবং 23% ভোট পেয়ে, এবার সেই আরজেডির কিন্তু আসন সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে গেছে। 35টা আসন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। আর ভোট পার্সেন্টেজের দিক থেকে যদি দেখো, তাহলে বিজেপির ভোট পার্সেন্ট 2% বাড়িয়েছে। গতবার বিজেপির ভোট পার্সেন্ট ছিল 19%-এর মতন, এবার তারা 21%, 22%-এর মতন ভোট পাচ্ছে। বিজেপি গত নির্বাচনে 19%-এর মতো ভোট পেয়েছিল, এবার কিন্তু তারা 22%-এর মতন ভোট পাচ্ছে। জেডিইউ গতবার 15% ভোট পেয়েছিল, এবার কিন্তু প্রায় 19%-এর মতন তারা ভোট পাচ্ছে। অন্যদিকে আরজেডি তাদের ভোট ধরে রাখলেও, 23% ভোট ধরে রাখলেও, এবার কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আসন কিন্তু অনেকটাই কমে, মানে 75 থেকে 35-এর কাছাকাছি নেমে আসছে। তার কারণটা হলো মানে প্রাপ্ত ভোটের শতাংশের সাথে আসনের কোনো সম্পর্ক নেই। এমন বহু আসন আছে মূলত যাদব এবং মুসলিম, সেখানে কিন্তু তারা বিপুল পরিমাণে হয়তো ভোট পেয়েছে, কিন্তু তাদের ভোট শেয়ার অন্য সিটগুলোতে হয়তো কম। এটা একটা লেসনের জায়গায় তৃণমূল কংগ্রেসের জায়গায়, তার কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু মূলত মুসলিম ভোটটা পায়, তাহলে তৃণমূল কংগ্রেস হয়তো ভোট ব্যাংক ধরে রাখলেও এমন হতে পারে যে প্রাপ্ত শতাংশের সাথে আসনের সম্পর্ক নাও থাকতে পারে। যেমন আজকে আরজেডির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, গতবারের মতন 23% ভোট ধরে রেখেছে, কিন্তু তাদের আসন সংখ্যা কমে 75 থেকে 35 হয়েছে। তার কারণ হলো তাদের ভোটটা মূলত সীমাঞ্চলে হয়েছে, মুসলিম এলাকায় হয়েছে, এবং যে যাদব সম্প্রদায়ের আসনগুলো আছে সেখানে তারা মূলত ভোট পেয়েছে। ফলে বহু ক্ষেত্রে আমরা দেখেছি ভোটের প্রাপ্ত ভোটের সাথে আসনের কোনো সামঞ্জস্য থাকে না, এক্ষেত্রেও আমরা দেখতে পেলাম। দেখো, খুব ব্রডলি যদি বলি, তাহলে 3-4টে ইস্যু ডেফিনেটলি এই নির্বাচনে কাজ করেছে। তার মধ্যে মহিলাদের 10,000 টাকা করে দেওয়া, অর্থাৎ ভোটের আগে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল নীতিশ কুমারের সরকার, সেইটা কিন্তু মানুষকে দিতে তারা মানে শুরু করেছে। এইটা কিন্তু
মহিলাদের মধ্যে একটা বড় বার্তা গেছে। এর আগেও মহিলাদের জন্য একের পর এক কবে মানে কিরকম ভাবে ভোটের আগে এটা ক্যাশ ট্রান্সফার, এককালীন ক্যাশ ট্রান্সফার, এই 10,000 টাকাটা কিন্তু খুব বড় ধরনের প্রভাব ফেলেছে। এবং যদিও বিরোধীদের তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছিল যে ভোটের সময় এই টাকা দেওয়া বন্ধ করা হোক, নাহলে এই টাকা ভোটকে প্রভাবিত করছে, মহিলাদেরকে প্রভাবিত হচ্ছে। তুমি জানো যে এই নির্বাচনে 9% মহিলা অতিরিক্ত ভোট দিয়েছে, অর্থাৎ মানে প্রায় 71% মহিলা এবার ভোট দিয়েছে। টোটাল ভোটার মানে ভোট পার্সেন্টেজ ছিল 67%। স্বাধীনতার পর বিহারের সবচেয়ে বেশি মানুষ এবার কিন্তু ভোট দিয়েছে। এসআইআর এর পর প্রথম একটা নির্বাচন, মানুষের মধ্যে টান টান উত্তেজনা ছিল, আগ্রহ ছিল। মানুষ ভেবেছিল এসআইআর এর পরে মানে আমি ভোটটা দিতে চাই, এটা একটা দিক ছিল, মানুষ আগ্রহ ছিল। দ্বিতীয় যেটা, সেটা এসআইআর এর মধ্য দিয়ে অনেক বেনজল বা বেনামি যে ভোটার ছিল তাদের নাম বাদ গেছে। আর তৃতীয় যেটা, সেটা হলো যে যারা এবার ছট পূজার সময় এসেছিলেন তারা আর কয়েকদিন থেকে কিন্তু তারা ভোটটা দিয়ে গেছেন। ফলে এই তিনের কম্বিনেশন নিয়ে তুমি যদি দেখো, মানে 67% বিহারের মানুষ যে ভোট দিয়েছে, এটা ইলেকশন কমিশনের জন্য একটা বড় জয়, অবশ্যই বড় জয়। এবং তাদের মধ্যে আবার মহিলারা ভোট দিয়েছে অনেক বেশি, মানে যেখানে 63% পুরুষ ভোট দিয়েছে সেখানে 71% মহিলারা ভোট দিয়েছে। অতিরিক্ত যে মহিলাদের ভোটদান, এটাই হলো এক্স ফ্যাক্টর নীতিশ কুমারের বড় ব্যবধানের পেছনে, বিজেপির বড় ব্যবধানের পেছনে। দেখুন, অবভিয়াসলি নরেন্দ্র মোদী একটা বড় মুখ ছিল প্রচারের। নীতিশ কুমার বিরুদ্ধে লাগাতার আরজেডি থেকে শুরু করে জনসুরাজ পার্টি তারা অভিযোগ করে আনছিল যে নীতিশ কুমারের মাথায় এখন দিচ্ছে না, নীতিশ কুমার বুড়ো হয়ে গেছে। উল্টো দিকে নীতিশ কুমারের মানে জেডিইউ দল, তাদের কর্মী সমর্থকরা বাড়ি বাড়িতে গিয়ে বলেছেন যে আপনার বাড়িতে বয়স্ক কেউ থাকে, আপনি কি তাকে বার করে দেন, তাকে কি আপনি কি কাউন্টার অ্যাটাক করেছে। দেখো, আমি তোমাকে বারবার বলি না, ইমোশন রাজনীতিতে গুরুত্বপূর্ণ। যখন বিরোধীরা নীতিশ কুমার বোঝে না, নীতিশ কুমার বুড়ো হয়ে গেছে, নীতিশ কুমার মানে সরকার চালানোর মতন জায়গায় নেই, এই কথা বলেছে, উল্টো দিকে জেডিইউ এর সমর্থকরা গিয়ে বলেছে আপনার বাড়িতে যদি বৃদ্ধ বাবা থাকে, আপনি কি বাড়ি থেকে ফেলে দিবেন, বাড়ি থেকে বের করে দিবেন? বাবাকে বাবাই তো রাখবেন, বাবার আসনেই রাখবেন। একদম। আর একটা কথা, রাহুল গান্ধী তো কিছু ইফেক্ট ফেলতে পারলো না কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে। তেজস্বী যাদব, যার কথা বারবার করে বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর আশা রাখছিলেন, তারা তো কিছু সেভাবে প্রভাব ফেলতে পারলো না। একেবারে শুধু প্রভাব ফেলতে পারলো না, চূড়ান্ত ব্যর্থ হলো। এবং রাহুল গান্ধীর সাথে এরপরে কিন্তু মানে অন্য কেউ জোটে যেতে ভয় পাবে। রাহুল গান্ধী একের পর এক যে ভরাডুবি হচ্ছে, ফলে কোনো জায়গায় রাহুল গান্ধীর একসেপ্টেবিলিটি কিন্তু নিয়ে প্রশ্ন আছে। রাহুল গান্ধী গ্রহণযোগ্যতা নিয়ে অবশ্যই প্রশ্নটা উঠে যাবে। এবং অন্য যারা এনডিএ শরিক আছে, তারা কংগ্রেসের সাথে আদতেও জোটে যাওয়া তাদের লাভজনক কিনা, এই প্রশ্নটা আসবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন থেকে করছেন। তিনি কংগ্রেসের ন্যাশনাল লেভেলে কংগ্রেসের সাথে থাকলেও তিনি রাজ্যে কিন্তু কংগ্রেসকে একটা সিটও দেন না। ফলে এই জায়গাটা আমি পরিষ্কার বুঝতে পারছি, আগামী দিনে কংগ্রেসকে জোট সঙ্গী নিয়ে চলা খুব কঠিন হবে। ইন্ডিয়া জোটের মধ্যেও কিন্তু চাপে থাকবে কংগ্রেস। আরেকটা বিষয় আমি বলবো, এত জয় জয়কার কার্যত এনডিএর, এখান থেকে আমাদের বাংলায় তো শিক্ষা নেওয়া উচিত। কারণ কেন, একটা লাশও আমরা দেখতে পাইনি। তার সাথে স্যার দেখা গেছে আরেকটা জিনিস, বিহারের রাজ্য জুড়ে এই যে মদের ব্যবসা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে নারী অত্যাচারের কম। যে বিহারকে আমরা সব থেকে খারাপ প্রশাসন বলতাম, সেখানে যে কাজগুলো করে দেখিয়েছে, তার কাছে তো পশ্চিমবাংলা এক অংশও কিছু নয়। না দেখো, মানে গত 15-20 বছরে বিহারে যে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা যে আমরা যারা বিহারে গেছি তারা জানি। ওই বিহার আর ভেবো না। মানে এখন সারা ভারতবর্ষের লোক বলে এই পশ্চিমবাংলার লোক এসছে। এখন আর আগে কি হতো, আগে বলতো বিহারি এসছে, পাঞ্জাবি এসছে, এখন তাদেরকে ছোট বলতো। এখন বলে এ বাঙালি এসছে, এ বাঙাল থেকে এসছে, এইভাবে বলবার চেষ্টা করছে। এবং যে কোনো ব্যর্থতা ভারতবর্ষে যখন কাউকে ইঙ্গিত করতে হয়, এখন বাংলার দিকে আঙুল তুলে বাঙাল থেকে দেখো, আমি তোমায় বলছি, একটার পর একটা ইলেকশন বিহারে একটা সময় মানে এতটাই মানে রক্তাক্ত হতো, এতটাই লুটের হতো যে মানুষ আতঙ্কে থাকতেন, মানুষ ভোট দিতে পারতো না। মানে জঙ্গলরাজ বললেও কম বলা হবে। লালু প্রসাদ শাসনকালে শুধুমাত্র 1995 সালের বিধানসভা নির্বাচনে 61 জন লোক মারা গেছিল, 61 জন লোক মারা গেছিল। 2000 সালে ওই অবস্থা। হ্যাঁ, তখন জঙ্গলরাজ বলে পরিচিত। আমি একটা ফিগার তোমাকে দিই,
মানে 1990 সালে বিহারে 87 জন লোক মারা গেছিল নির্বাচনে, 87 জন লোক মারা গেছিল। 1995 সালে 63 জন লোক মারা গিয়েছিল। 2005 সালে 5 সালেও 660টা ইনসিডেন্ট ঘটেছিল নানা ধরনের বিষয় নিয়ে, মানে ফোর্সড ভায়োলেন্স। আজকের বিহার কোন বিহার? যে বিহারে শান্ত হয়ে এসছে, যে বিহারের প্রতিটা মানুষ ভোটে অংশ নিয়েছে, 67% মানুষ, 71% মহিলারা অংশ নিয়েছে, এবং যেখানে একটা ইনসিডেন্ট ছাড়া বলা যায় একেবারে ফ্ললেস ইলেকশন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর আমার পশ্চিমবঙ্গে যখন ভোট হয়, লাশের উপরে ভোট হয়। আমার পশ্চিমবাংলায় যখন ভোট হয়, তখন 100টা মানুষের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন হয়, লাশের পর লাশ রক্তাক্ত হয়, মানে বিরোধীদের উপরে নির্যাতন নামে পুলিশ প্রশাসন থেকে। এই এই বিহারের জয়কে কেন্দ্র করে কার্যত এখনই কুণাল ঘোষ বলছেন আমরা 250টা প্লাস সিটে আসব, আমাদেরকে হুমকি দেবেন না। বিহারের জয়কে জয়কে বিহারের ডেমোগ্রাফি আর পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কার্যত আলাদা, তিনি বলার চেষ্টা করেছেন। বিহারের জয় আমরা কোনোভাবে মানছি না, কারণ পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে। না, আমি ভালোবাসাটা বলতে পারবো, তবে কুণাল ঘোষ একটা ব্যাপারে আমি ওর সাথে একমত। তাহলে বিহারে হলো 18%-এর মতন সংখ্যালঘু মুসলিমরা আছে, যারা লালু প্রসাদ যাদবের দলকেই ভোট দেয় বা কংগ্রেসকে দেয়। পশ্চিমবাংলায় কিন্তু 35%-এর মতন মুসলিম আছে। ফলে পশ্চিমবাংলাতে 3টে জেলা তো মুসলিম প্রধান জেলাই, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এছাড়া তোমার গিয়ে বীরভূম জেলা, তারপরে তোমার গিয়ে হাওড়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা বা উত্তর 24 পরগনা জেলায় ব্যাপক পরিমাণে মুসলিম আছে, এবং তোমার পূর্ব বর্ধমান। ফলে এই ডেমোগ্রাফির কথাটা কুণাল যেটা বলেছে, আমি ওর সাথে একমত, যে এখানে বিপুল পরিমাণে মুসলমান আছে যারা একতরফা ভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে দেখো, প্রথমত এই বিহারের ব্যাপক জয়ের পরে এনডিএর, মানে আমি আমি তো প্রথমেই বললাম যে নরেন্দ্র মোদী সরকার স্থায়িত্ব বাড়লো, তারা আরো বেশি সিদ্ধান্ত দৃঢ়তার সাথে নিতে পারবে। এমনকি পাকিস্তানের সাথে যে লড়াই, সে লড়াই বা সন্ত্রাসবাদীদের সাথে যে লড়াই, সে লড়াই আরো জোরদার হবে। এবং একই সাথে দিল্লিতে বিজেপির নেতৃত্ব কিন্তু, তারা কিন্তু অনেক বেশি এখন উদ্দীপিত হবেন বাংলার জন্য ঝাঁপানোর জন্য। এটা অবশ্যই, যদি তারা মনে করেন। আবারও বলছি, ওখানে আমার অভিজিৎ গাঙ্গুলির সাথে একমত আমি, যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি সত্যি চায়? যদি চায়, সেই সুযোগ কিন্তু বিহারের নির্বাচনের ফলাফল করে দিল। আবার একই সাথে পশ্চিমবাংলার যারা নেতা আছেন, তাদেরও কিন্তু একটা সুযোগ হয়ে গেল, বা তাদের কর্মী সমর্থকরা, বিজেপির কর্মী সমর্থক অবশ্যই উজ্জীবিত হলো, এবং তারা মানে কিন্তু অবশ্যই একটা অক্সিজেন পেলেন, এবং এইবার কিন্তু তারা আরো বেশি ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের সাথে লড়াইয়ে যেতে পারবে। কিন্তু এর জন্য কয়েকটা জিনিস তোমাকে পরিষ্কার করে বলি, একেবারে আমি রাগ ডাক না করে তোমাকে প্রথম কথাটা যেটা বলতে চাই, সেটা হলো অবশ্যই শুভেন্দু অধিকারীকে মুখ করতে হবে। মানে নির্বাচনের, যেমন এখানেও যেমন ইয়েকে তোমারকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ প্রত্যেকেই প্রায় নীতিশ কুমারের নাম বলেছে, যে তার নেতৃত্বেই আমরা লড়াই করছি। না, প্রচারের সময় বলেছে নীতিশের নেতৃত্বেই আমরা লড়াই করছি। মুখ বলছেন, মুখ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে মুখ করার কথা একেবারে পরিষ্কার, মুখ খুব ইম্পর্টেন্ট। দেখো, উল্টো দিকে মমতা আছে, তাহলে মমতাকে হারিয়েছে কে? শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারীকে চিফ মিনিস্টার হিসেবে ঘোষণা আজকেই করতে হবে তোমাকে। মানে এই বিহারের ফলের পরই শুভেন্দু অধিকারীকে এখন ঘোষিত করে দিতে হবে। বিহারের নির্বাচনে পরে যদি বিজেপিকে পশ্চিমবাংলা জয় করতে হয়, তাহলে শুভেন্দুকেই মুখ করে এগোতে হবে। শুভেন্দুকেই একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর পদে ঘোষণা করে, যে আমরা যদি জয়ী হই, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হবেন, এইটি ঘোষণাটা খুব জরুরি। এই ঘোষণাটা যদি না করে, তাহলে বুঝতে হবে যে দিল্লির নেতৃত্বের মধ্যে কিছু মানে এখনো কিন্তু আছে, এখনো রাজ্য নেতৃত্বের মধ্যে কিন্তু আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে একটা মুখ চাই, এবং সেটা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মমতাকে হারিয়েছেন নন্দীগ্রামে। ফলে শুভেন্দু অধিকারী হলো বেস্ট মুখ। আর একই সাথে তোমাকে আমি বলতে চাই যে এসআইআর এ আরো নিবিড়, মানে বিজেপির দলীয় ভাবে কিন্তু এখানে আরো সক্রিয় হওয়া উচিত। মানে সঠিকভাবে এসআইআর হলো কিনা, সেই প্রক্রিয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট। এর মতো সফলতা পেলো কিনা পশ্চিমবঙ্গেও দেখতে হবে, আর নির্বাচন কমিশনকেও চাপে রাখতে হবে। মানে আমি পরিষ্কার বলছি, ইলেকশন কমিশন বিজেপির নয়, ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর ভিত্তি করে এসআইআর করছে। ফলে মানে আশঙ্কা একটা থাকবেই
যে সেখানে অনেক নাম বাদ দিয়ে দিবে না তো, বহু হিন্দু নাম বাদ চলে যাবে না তো, বহু অঞ্চলে সাধারণ মানুষের বিরোধীদের নাম বাদ চলে যাবে না তো? ফলে আমার তো আশঙ্কা হচ্ছে যে পশ্চিমবাংলার যে ধরনের রাজনীতি দেখে আমরা অভ্যস্ত, সেখানে বিরোধীদের নাম এসআইআর থেকে বাদ দিয়ে দিবে না তো, মতুয়াদের নাম বাদ দিয়ে দিবে না তো, বা তোমার গিয়ে উত্তরবঙ্গের যে রাজবংশী কমিউনিটির নাম তাদের বাদ দিয়ে দিবে না তো? ফলে একটা বৃহত্তম ষড়যন্ত্রের সম্ভাবনা আছে। এই ষড়যন্ত্রটা ঠেকাতে পারে কিনা বিজেপি, সেইটা কিন্তু একটা বড় ইস্যু আমি তোমাকে বলছি। অর্থাৎ এসআইআর হলো ভোটের আগে ভোট, যদি সঠিকভাবে এসআইআরটা না করাতে পারে তাহলে একরকম, আর সঠিকভাবে এসআইআরটা করাতে পারে আরেক রকম। আর ন্যাশনাল লেভেলে বিজেপিকে কিন্তু বুঝতে হবে যে সেন্ট্রাল এজেন্সি গুলো যেভাবে আছে, সেইটা মানুষ যে মানে একেবারেই সন্তুষ্ট নয়। মানে কেন্দ্রীয় যে তদন্তগুলো চলছে, কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্ত চলছে, সেইগুলো কিন্তু মানুষ একেবারে চূড়ান্ত অবস্থান দেখতে চায়। ফলে আলটিমেটলি সিবিআই, ইডি যে সমস্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থে মানে তদন্তগুলো শুরু করেছিল, সেগুলো শেষ মানুষ দেখতে চায়। সেগুলো যদি তুমি শেষ না রাখতে পারো, তাহলে কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্ন আসবে, দিদি মোদি সেটিংটা কি তাহলে রয়েই গেল? মানে শেষ পর্যন্ত দিল্লি নেতারা পশ্চিমবাংলার জন্য ঝাঁপাবে না, এই প্রশ্নটা, বা তারা কি চায় না মমতার মাধ্যমে কি তারা পশ্চিমবাংলা শাসন করতে চায়, নাকি সত্যি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির নেতারা দেখতে চান? সেটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী, কার্যত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, ইতিমধ্যে আজকে বিহারে যেভাবে জয় জয়কার হয়েছে এনডিএ সরকারের, ইতিমধ্যে বাংলায় ঝাঁপানো উচিত এবং বাংলার একটা মুখ আজকেই ঘোষণা করা উচিত, যাতে বিজেপি কর্মীরা আরো বেশি করে উজ্জীবিত হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ফ্যাক্টর, তার মুখটা ফ্যাক্টর, তার অপোজিটে যে মুখ, যে শুভেন্দু অধিকারী হারিয়েছেন, তাকে মুখ করে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকেই যদি ঘোষণা করা হয়, তাহলে বাংলায় সক্রিয়ভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়বে। এটাই এই মুহূর্তের রাজ্য রাজনীতির পরিস্থিতি এবং বিহারের জয়ের পর কার্যত দেখা গেল এই মুহূর্তে মানে এটি বিহারের জয়ের পর এইটাই বার্তা। বিশ্বনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ, তিনি যে কথা বলছেন। এবং আরেকটা বিষয় যে কথা আমরা বলবো, এক্সিট পুল কিন্তু মিলে গেল। যে 24-এ বারবার বলা হচ্ছিল এক্সিট পুল মিলেনি, সেটাই ধরে চলা হচ্ছিল যে এই এক্সিট পুল গুলোও মিলবে না, কিন্তু না, এই মুহূর্তে দাঁড়িয়ে একদম অন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি। এক্সিট পুল কিন্তু মিলিয়ে দিল এনডিএ সরকারের জয় জয়কার। সেটা কিন্তু বাংলায় ইফেক্ট কতটা ফেলবে, সেটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন।